গোপালগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ১৪৪ ধারা, বহাল থাকবে রাত ৮টা পর্যন্ত। এদিকে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় সেখানে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এ পর্যন্ত ৪টি মামলায় ৩০৬ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করে ১৪৪ ধারা জারি করা হলেও জেলা সদরের সড়কে লোক চলাচল এখনও কম। মানুষজন ঘর থেকে খুব বেশি বের হননি। বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে বুধবারের হামলা সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এ নিয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট ৪টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২,৬৫০ জনকে আসামি করা হয়েছে। কারফিউ শিথিল করা হলেও গোপালগঞ্জে এখনও সড়কে লোক চলাচল কম। বাজারের বেশিরভাগ দোকানপাট এখনও বন্ধ। এদিকে জেলায় শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকলেও আজ রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দর্শক, গোপালগঞ্জের বিস্তারিত খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। দর্শকদের যেমনটি বলছিলাম যে কারফিউ শিথিল হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক এখনো বিরাজ করছে। কেমন দেখছেন এখন সেখানকার পরিস্থিতি? মানুষজনকে ঘর থেকে বের হচ্ছে কিনা আতঙ্ক কাটিয়ে, এবং সেই সাথে নতুন কোনো গ্রেফতারের ঘটনা ঘটলো কিনা জানাবেন, এবং প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন পুরো বিষয় নিয়ে জানাবেন। আমি আপনাকে প্রশাসনের তৎপরতা নিয়ে আগে একটু বলতে চাই যে সকাল সেনাবাহিনী ভোরে ভোরে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, শহরের গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, সেখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নানান সদস্যরা বিভিন্ন ভাবে কিন্তু দখলে রয়েছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনী কিন্তু গোপালগঞ্জ জেলা শহর এবং ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে কিন্তু আসলে তারা শহর দিয়ে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদিও প্রশাসনের নিয়ন্ত্রণে, এমনকি কিন্তু আমরা সঙ্গে কথা বলে জেনেছি যে সেরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে প্রশাসনের নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া আপনি জানেন যে প্রশাসনের যে অভিযান, যৌথ অভিযান, এটা কিন্তু অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যার আগ পর্যন্ত আসলে ২৮১ জনকে আটক করে তাদের কারাগারে, আদালতের নির্দেশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজকের দিন পর্যন্ত এখনো প্রশাসনের সাথে আসলে এই বিষয়টি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। নতুন আটক হয়েছে কিনা সে বিষয়ে এখন নিশ্চিত। আপনি দেখছেন যে আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহরের যে মূল এলাকা, চৌরঙ্গি এলাকা, সেই এলাকার যত দোকানপাট আছে সবাই কিন্তু গ্রেফতার আতঙ্ক এবং অন্তর্ভুক্ত জারি হওয়ার কারণে আপনি দেখেছেন যে বেশিরভাগ আসলে দোকানপাট বন্ধ, যেখানে যারা মালিক রয়েছেন এবং কর্মচারী রয়েছেন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত ভয়ে কিন্তু আসলে দোকানপাটে আসছেন না। তবে আইন শৃঙ্খলার আমি পুলিশ প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যারা এখানে সাধারণ মানুষ যে আতঙ্ক কাজ করছে, মানুষের ভিতরে যে আতঙ্ক কাজ করছে, যারা পুলিশের উপর আসলে ১৬ তারিখ যে এনসিপি যে ঘটনা যারা হামলা চালিয়েছে, কেবলমাত্র তাদেরকে আটক করা হচ্ছে এবং সন্দেহজনক ভাবে যারা আটক করা হচ্ছে। বলা হচ্ছে যে আসলে তারা কিন্তু গণগ্রেফতার বা যারা এই ঘটনার সাথে যুক্ত নেই তাদেরকে গ্রেফতার করা হয়নি, এমনকি তারা আমাদেরকে বলছিলেন। লাবণী, আপনি নিশ্চয়ই দেখছেন যে আসলে গোপালগঞ্জে যেভাবে মানুষ, আমি এখন যে সড়কে দাঁড়িয়ে আছি, গোপালগঞ্জ চৌরঙ্গি আলিয়া মাদ্রাসা সড়ক, এই সড়কে আসলে এখান দিয়ে মানুষ শত শত মানুষ আসলে চলাচল করে। কিন্তু আজকে এই বেলা ১১টার বেশি সময় এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু দোকানপাট বন্ধ থাকার কারণে, এছাড়া এখানে কিন্তু আসলে তেমন কোনো মানুষের সমাগম দেখা যাচ্ছে না। মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, তারা কিন্তু আসলে শহরের দিকে মানুষ গ্রেফতার আতঙ্কে মূলত শহরের দিকে আসছে না।
রনি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা গোপালগঞ্জের পরিস্থিতির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলাম আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি আজিজুর রহমান রনির সাথে। তিনি জানাচ্ছিলেন গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনায় এখন পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলো গুরুত্ব পাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। এর আগের আলোচনায় সংসদের উচ্চকক্ষ নিয়ে একমত হলেও এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোট না আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে তা নিয়েই মূল মতভেদ। এই পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেছেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এছাড়া সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কেও এখনও পুরোপুরি একমত নয় রাজনৈতিক দলগুলো। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ রাঙামাটিতে পথসভা ও গণসংযোগ করবে এনসিপি। রাঙামাটির ঘাগড়া থেকে শুরু হয়ে শিল্পকলা রোড হয়ে বনরূপা পাম্প চত্বরে এসে শেষ হবে পদযাত্রাটি। এতে স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে গণসংযোগ করবেন। এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা জানান, জুলাই পদযাত্রা সফল করতে জেলার 10 উপজেলার শ্রমিক উইং, যুব শক্তি, নাগরিক পার্টির সংগঠকরা নিরলসভাবে কাজ করছেন। রাঙামাটি জেলায় ভালোই সারা পাচ্ছি ইনশাল্লাহ। আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমাদের চিন্তা চেতনা হলো যে আমরা একটা অসাম্প্রদায়িক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আমরা এগোতে চাই। পাহাড়ি এবং বাঙালি আমরা সব সম্প্রদায়ের মধ্যে যেন আমাদের একটা সুন্দর একটা মেলবন্ধন যেন সৃষ্টি হয়। আমাদের যে জুলাইয়ের বীর যোদ্ধারা যে আমাদের রাঙামাটিতে আসবেন, ওনারা যে এসে ওনারা আমাদেরকে কিছু রাঙামাটির জন্য ওনারা কিছু নির্দেশনা দেবেন। তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের প্রতিটা জেলা যতটুকু প্রস্তুতি নিয়ে রাখছে, আমরা ইনশাআল্লাহ ততটুকু প্রস্তুতি নিয়েছি। চট্টগ্রাম থেকে বিভাগীয় নেতৃবৃন্দও আসবেন আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। মূলত আমরা ঘাগড়া থেকে ওনাদেরকে আমরা অভ্যর্থনা জানাবো। দর্শক, রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো রাঙামাটিতে পদযাত্রা এবং পথসভা হতে চলছে, কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি এবং সেখানে যারা কর্মীরা রয়েছেন তাদের আসলে আজকের পদযাত্রা বা পথসভার ব্যাপারে আশা আকাঙ্ক্ষার জায়গা কেমন? যেমনটি বলছিলাম, মূলত গতকাল ছিল কিন্তু বান্দরবনে কিন্তু পথসভা ছিল এনসিপি, কিন্তু আজ কিন্তু 11:30 থেকে কিন্তু এনসিপির একটি পথসমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে এনসিপির, তারা এখানকার বিশেষ করে রাঙামাটির যে ব্যস্ততম যে বনরূপা আছে সেটা হচ্ছে পুলিশ বাক্স পাশে কিন্তু ওনার একটি মঞ্চ করেছে, যেখানে হচ্ছে মূলত এখানে পথসভার কথা রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানকার নেতৃবৃন্দরা কিন্তু উৎসুক মুখ পরিবেশে এখানকার নেতৃবৃন্দরা কিন্তু আসছে। বেলা 12টার সাথে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ জড়ো হতে শুরু করেছে। তবে এখানকার যে এনসিপি নেতৃবৃন্দরা জানিয়েছেন মূলত ঘাগড়া থেকে কিন্তু তাদেরকে যারা কেন্দ্রীয় থেকে আসবেন নেতৃবৃন্দ তাদেরকে সম্বোধনা জানাবেন। এরপরে হচ্ছে রাঙামাটি শিল্পকলাতে যাত্রা থেকে এখান থেকে এরপরে হচ্ছে যাত্রা করে কিন্তু রাঙামাটি যে বনরূপা যেখানে মঞ্চস্থ করা হয়েছে সেখানে কিন্তু এখানে পথসভা করবেন এমনটি কথা রয়েছে। তবে আমরা এখানে দেখতে পেয়েছি এখানকার যে মুখ্য পরিবেশের যে নেতৃবৃন্দরা রয়েছেন, তবে আশা করছি এখানকার নেতৃবৃন্দরা এখানে বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষের সমাগম হবে এবং এখনো পর্যন্ত যেহেতু এখনো নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো আসেন না, সেক্ষেত্রে হয়তো 11:30টার পরে কিন্তু এখানে নেতৃবৃন্দরা যখন উপস্থিত হবে তখন হয়তো আরো হাজার মানুষের সমাগম হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই পথসভার আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, এনসিপি আজ রাঙামাটিতে পদযাত্রা এবং পথসভা কর্মসূচি করছে, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।
দীর্ঘ 10 বছর পর রবিবার বিকেলে চা শ্রমিকদের 11 দফা দাবি নিয়ে সিলেটের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চা শ্রমিক ঐক্য কনভেনশন। এ নিয়ে শনিবার চা শ্রমিক ঐক্যের নেতারা বলেন, কনভেনশনে বিপুল সংখ্যক চা শ্রমিক, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। শ্রমিকরা ন্যায্য বেতন ও সম্মানের জীবনের জন্য সংগ্রাম অব্যাহত রাখবেন। কনভেনশনে চা শ্রমিকরা তাদের দীর্ঘদিনের অবহেলিত জীবনযাত্রা, শ্রমের ন্যায্য মূল্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য 11 দফা দাবি বাস্তবায়নের আওয়াজ তুলবেন বলে জানান নেতারা। চা শ্রমিকদের মধ্যে অধিকার সম্পর্কিত যে সচেতনতা, সেটা তৈরি করতে চাই। শুধু দাবি এটা চাই ওটা চাই বললেই তো আর হয় না, তার পিছনে যুক্তি কেন, সেই বিষয়গুলো আমরা শ্রমিকদের মধ্যে তুলে ধরতে চাই। কনভেনশনের মাধ্যমে আমরা 11 দফা দাবি আমরা এখানে উত্তোলন করেছি। চা শ্রমিকদের ভূমির অধিকার আদায় করার জন্য যে লড়াই দরকার, যে সংগ্রাম দরকার, সেই সংগ্রাম পরিচালনা করার জন্য আমরা এই কনভেনশনের আয়োজন করেছি। কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুরের মালিবাড়ি মোড় এলাকার পুরাতন বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে রামগতি বিবিরহাট সড়কের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে। যে কোনো সময় ধসে যাওয়ার শঙ্কায় রয়েছে পুরো সড়কটি। একই সঙ্গে রামগতি বিবিরহাট সড়কের আশপাশের 4 গ্রামের 2000-এর বেশি পরিবারের সহায় সম্পত্তি রয়েছে ভাঙনের মুখে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। রামগতি বিবিরহাট সড়কের মালিবাড়ি মোড় এলাকার পুরাতন বেড়িবাঁধটি মেঘনার ভাঙনের মুখে পড়েছে। জোয়ারের সময় একের পর এক আঘাত করছে ঢেউ। এরই মধ্যে সড়কের অর্ধেক নদীতে হারিয়ে গেছে। সড়কের বাকি অংশ যে কোনো সময় ধসে পড়ার শঙ্কা করছেন এলাকার মানুষ। তারা জানান, সড়কটি ধসে পড়লে ওই অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলা সদর ও রামগতি উপজেলার সাথে যোগাযোগ ভেঙে পড়বে। তারা আরও জানান, গত বছরেও সড়কটির এই অংশে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলে কোনো রকমে সড়কটি রক্ষা করা হয়। এবছরও জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু এবার আর রক্ষা করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না। চলাচলের একমাত্র যে রাস্তাটি আসলে মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে। 18 সালের পর থেকে আমরা দেখছি গত 2 বছর যাবত এখানে যে কন্ট্রাক্টর আছে এই 2টা প্যাকেজের, ওনারা কিছু ব্যাগ ফেলে আবার চলে যায়। যারা আসে তারা আমরা বস্তা কয়টা ফালাই, এরপরে চলে যায়। মূলত কোনো কাজের গোয়া কিছু হয় না। যে বাজেট যখন হয়েছে তখন এই নদীটা আরো 3 মাইল দূরে ছিল। সব ভাঙ্গি লই গেছে, অনাঙ্গ আর করার কিছু না, কোরাইতাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটি রক্ষা করতে খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে। অধিকাংশ দৈর্ঘ্যে আমরা রিভার ট্রেনিং কাজটা সম্পন্ন করেছি। এবছর আমাদের বাঁধগুলো আমরা করব এবং যাতে সাস্টেনেবল বাঁধ হয়, ব্লক দিয়ে পার্মানেন্ট প্রোটেকশন আমরা করে দিচ্ছি। সড়কটি দিয়ে লক্ষ্মীপুর জেলার সদর সহ বিভিন্ন উপজেলা যাতায়াত করেন এই অঞ্চলের 50,000-এর বেশি মানুষ। শরীফ আজাদ প্রীতম, 71। মেঘনায় আকস্মিক ঝুঁকিতে পড়েছে রামগতি বিবিরহাট সড়ক। দর্শক, সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার রহমান মনির। মনির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা, এবং সড়কের তো বেশ বেহাল দশা এবং সেই সাথে ভাঙন পরিস্থিতিও বাড়ছে। এখন ভাঙন পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা, এবং নতুন করে কোন কোন এলাকা আসলে ঝুঁকির মুখে রয়েছে? লাবণী, লক্ষ্মীপুরের যে রামগতি অর্থাৎ কমলনগর কিছু অংশ ভাঙছে, পাশাপাশি বেশি ভাঙছে অর্থাৎ রামগতি যে বড়খেরি থেকে অর্থাৎ বিবিরহাট যে সড়ক, এই সড়কের পাশে অর্থাৎ মালিবাড়ির পাশে অনেকটাই ভাঙন দেখা দিচ্ছে। আমি যদি আমার ক্যামেরাম্যানের সাইডে দেখাই, যে ভাঙনের যে কতটা তীব্রতা আপনি দেখেন। এই জায়গায় সাধারণত হচ্ছে যে বলকবাদ ফালানোর কথা ছিল, কিন্তু বলকবাদ না ফালানোর কারণে অনেকটাই প্রতিদিনই ভাঙছে মেঘনা। আর এক্ষেত্রে অনেক স্থানীয় লোকজন আছে, তারা বারবার সরে গিয়েও তাদের সেই ঠিকানা নির্দিষ্টভাবে রক্ষা করতে পারছে না, এবং তারা নির্দিষ্টভাবে সেই ঠিকানা দাবি করতেও পারছেন না। তো বিষয়টি নিয়ে কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এই মালিবাড়ির যে অংশে অর্থাৎ বিবিরহাট থেকে এবং রামগতি পর্যন্ত যে সড়ক রয়েছে, এই সড়কের অংশে
1 ও 2 নম্বরের প্যাকেজ ইতিমধ্যে 2বার টেন্ডার দেওয়া হয়েছে এবং টেন্ডারের যিনি আগে অংশগ্রহণ করেছেন তিনি পালিয়ে গেছেন। এরপরও এই 1-2বার টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি। তবে তিনি দাবি করে বলছেন যে আগামী বর্ষা শেষ হলে অর্থাৎ আর 1-1.5 মাস পরে এই টেন্ডার তারা আবারও টেন্ডার দিবেন। এরপর হচ্ছে যে ঠিকাদার নিয়োগের পরে তারা এই কাজ শুরু করবেন। এক্ষেত্রে ব্লক বাঁধ থেকে শুরু করে জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শেষ করবেন। আর সেক্ষেত্রে যে মালিবাড়ি সড়কটি যে জায়গায় ভেঙেছে সেই জায়গায় ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে অর্থাৎ এই জায়গায় কাজ শুরু করেছে জরুরি ভিত্তিতে। আমরা এখন কথা বলবো এই এলাকায় ভাঙন কবলিত একজন মানুষ, যিনি বলছেন যে আপনার এই পর্যন্ত কতবার ভাঙছে আর ভাঙনের কি অবস্থা বর্তমানে? ভাঙনের অবস্থা তো স্যার বহুত অন্যগণ দেখেছে যেভাবে ভাঙে আমরা তো গদ দুয়ার সরালি তো দাঁড়িয়ে নিয়ে এবং দেখেছি লেবারও হাজা না, এমন টাইমে গদ দুয়ার ভাঙা তো লেবারও হাজা না। এখন স্যার আমরা মনে করেন দেখেছি অসহায়ের মধ্যে বসবাস করি, মনে করেন দেখেছি এই দেশে যত এমপি আইছি কোনো এমপি মনে করেন দেখেছি এলাকাত কাজ করার কোনো ভূমিকা নেই। কিন্তু শুনছি মেজর মন্নান সাহেব 31 কিলোর অর্ডার করে গেছি, কিন্তু 31 কিলোর কাজ যে কোথায় চলতেছে এখনো আমরা বাস্তবায়নে রামগতির কোনো লোক দেখতেছি না। এখন মনে করেন দেখেছে আমরা সরকারের কাছে বারবার অনুরোধ করি আমাদেরকে মনে করেন দেখেছে আপাতত জিও ব্যাগ দিয়ে হইলো এই বর্ষাটা তো রক্ষা করে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তিনি বলছেন যে এই মুহূর্তে যে ভাঙন আছে এই ভাঙন রোধ করার জন্য অর্থাৎ জিও ব্যাগ যদি দিয়ে জরুরি ভিত্তিতে কাজ করা হয় তাহলে এখানে এখনো 1 থেকে 1,500 ঘর অর্থাৎ নদীগর্ভ থেকে রক্ষা পাবে এবং আশেপাশে যারা বসবাস করছেন তারাও সেই দুর্যোগ অর্থাৎ যে নদী ভাঙনের যে ঝুঁকি আছে সেই ঝুঁকি থেকে তারা রক্ষা পাবেন। এই জন্য জরুরি ব্লক বাঁধ অর্থাৎ জরুরি জিও ব্যাগেরও তারা দাবি জানিয়েছেন। লাবণী, মনে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই এই ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং প্রশাসন এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতর রহমান মনির। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকের শুরুতেই কথা বলছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আমরা 4টি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটা আসলে প্রকৃতপক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমরা আশা করছি যে আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা এর একটা পরিণতির জায়গায়, একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্য আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই, সেইটা সম্ভব হবে এরকম আশা করে আমি সবাইকে আবারও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি। এ পর্যায়ে আমি আমাদের দর্শক, কথা বলছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। পাকিস্তানে 1 সপ্তাহ ধরে অব্যাহত বন্যা পরিস্থিতিতে মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে 97 জন শিশু এবং 37 জন নারী। এছাড়াও দুর্যোগে 550-র বেশি মানুষ আহত হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশ। সেখানকার 7 শতাধিক বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 200-র বেশি গবাদি পশুও প্রাণ হারিয়েছে বন্যায়। তীব্র বৃষ্টিতে সৃষ্ট এ বন্যা পরিস্থিতিতে বহু জায়গায় ভূমিধস হয়। পাঞ্জাব ছাড়াও লাহোরে 15 জন, ফয়সালাবাদে 9 জন, ওকারা, সাহিওয়াল ও পাকপাত্তান প্রদেশেও বেশ কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে আগামী 3 দিন পাকিস্তানের বিভিন্ন জায়গায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ কোরিয়ায় টানা 4র্থ দিনের মতো ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও 2 জন। এছাড়া বৃষ্টির কারণে ঝুঁকির মুখে বাড়ি ছাড়তে বাধ্য হওয়া অন্তত 2800 জন এখনও ফিরতে পারেননি নিজেদের ঘরে। আবহাওয়াবিদরা বলছেন, দেশটির বেশিরভাগ এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। কিছু এলাকায় সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বন্যা ও দুর্যোগের কারণে শনিবার সকাল 6টা পর্যন্ত 7000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, 3 দফা দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে মেরিন কলেজ শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে কাকরাইল মোড়ে বিএমইটি ভবনের সামনে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচির চালাচ্ছেন এবং এই কর্মসূচির খবর রাখছেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নাদিয়ার সাথে। নাদিয়া, এই কর্মসূচিতে আসলে তাদের দাবিগুলো কি বলছে তারা, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনী সেখানে এসেছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে এখানে মেরিন ইঞ্জিনিয়ারিং যারা পড়েন ডিপ্লোমার তারা এই অবস্থান নিয়েছেন এবং তারা মূলত সকাল থেকে অবস্থান নিয়েছেন। তাদের যে অবস্থান, তারা সিডিসি চান, তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে বলে অভিযোগ করেছেন, তাদেরকে মিটিংয়ে ডেকে তারপরে সন্ত্রাসী বলা হয়েছে বলে অভিযোগ করেছেন। সেই সবগুলো বিষয় নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন এবং সেই কারণে তারা এখানে অবস্থান নিয়ে তারা আন্দোলন করছেন এবং এর আগেও তারা আন্দোলন করেছেন। আন্দোলনের পরে আজকে এই জায়গাটায় এসে তারা দাঁড়িয়েছেন। আমরা যদি একটু তাদের সাথে কথা বলে আসি, তাদের দাবি দেওয়াগুলো তাদের মুখ থেকে জেনে আসি। আপনাদের আসলে দাবি দেওয়াগুলো কি একটু যদি ছোট করে বলেন। জি, আমাদের মূলত আমরা 3 দফা দাবি নিয়ে আমরা এই 2 মাস যাবত আমাদের ক্যাম্পাস শাটডাউন করে অবস্থান করতেছিলাম, কিন্তু 2 মাসের ভিতরে তারা কোনো আমাদের ফলাফল দিতে পারেনি। তো আমরা এখন আমাদের এক দফা দাবিতে আমরা উপনীত হয়েছি। আমাদের 1 দফা দাবিটি হলো, আমরা আমাদের ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, মেরিন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং পাশকারিত সকল শিক্ষার্থীদের 6 মাস পিসি ট্রেনিং এর মাধ্যমে সিটিসি প্রদান করতে হবে। এখন ইঞ্জিন ক্যাডেট সিটিসি প্রদান করতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন প্রধান দাবি। আমাদের এই দাবি আমরা আরো অনেক আগে থেকে তাদের জানিয়ে দিচ্ছি বা অবহিত করতেছি, কিন্তু তারা কোনো অবস্থানে যাচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আজ এই বিএমইটির সামনে অবস্থান নিতেছি। আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই 1 দফা 1 দাবি তারা মেনে না নিবে, তারা আমাদের এই দাবি পূরণ না করবে, ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে অবস্থান করে যাব। দরকার হলে আমরা অমর অনশনে যাইতে বাধ্য হব। আমাদের আলোচনা, তারা শুরু থেকে দীর্ঘ 16 বছর ধরে বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের মিটিংয়ে পুতুল খেলা খেলে, তারপরে আমাদেরকে জীবন নিয়ে খেলাধুলা করে, একটা প্রজ্ঞাপন জারি করে, তবে তারা মানে না। বিগত 28 অক্টোবর আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়, তারা মানতেছে না, তারা আমাদেরকে অস্বীকার করতেছে। আমরা চাই তারা কিভাবে আমাদের অভিভাবক, আমাদের মন্ত্রণালয়ে আমরা আসছি, আমাদের অধিদপ্তরে আসছি, আমরা চাই তারা আমাদের দাবিটা দ্রুত বাস্তবায়ন করুক। দাবি দ্রুত বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা এই রাজপথ থেকে নড়ছি না। 28 অক্টোবর যে প্রজ্ঞাপনটা জারি হয়েছিল সেটা আমাদের মাননীয় আসিফ নজরুল স্যার, তার মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হয়, কিন্তু আমাদের একজন উপদেষ্টা তার বাস্তবায়ন করার পরেও ডিজি শিপিং তারা এই জিনিস মানে না। তারা আমাদেরকে স্বৈরাচারের ইয়েতে আখ্যায়িত করে, আমাদেরকে সন্ত্রাস বলে। স্বৈরাচার তো আসলে তারাই। বাস্তবিক রূপে শেখ হাসিনার স্বৈরাচারী সংগঠন এখনো রয়ে গেছে। আমরা আগেও বলেছি এই বিষয়টা, তারা চায় না আমরা এগুলা পাই, আমরা দেশের জন্য কিছু করি। তারা তাদের ব্যবসা নিয়ে বসেছে এই বিষয়টা নিয়ে। এই ছিল সর্বোচ্চ। ধন্যবাদ। তাদের 3 দফা দাবির কথা আমরা শুনছিলাম, তাদের আলোচনার কথা শুনছিলাম। আপনাদের আসলে যে কর্মসূচি দিয়েছেন, এগুলো পূরণ না হলে আসলে কি ধরনের আপনারা পদক্ষেপ নিতে চান?
আমরা দীর্ঘ সময় ধরে আমাদের বিএমইতে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। তারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস প্রদান করছেন যে তোমাদের নিয়ে আমরা কাজ করছি, তোমাদের এই বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান হবে। কিন্তু এভাবে দেখতে দেখতে প্রায় 2 মাস পার হয়ে আজকে 62তম দিন, এর মধ্যেও আমাদের দাবিগুলো মানা হয়নি এবং আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করতে গেলে আমাদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হয়েছে। আজকে আমরা এখানে সারাদিন শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করব। এর মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় বা একটা সুফল সমাধান না দেয়, তাহলে আমরা আমরণ অনশনে যেতে বাধ্য হব। শুনছিলেন তারা বলছেন যে তাদের দাবিগুলো জানানো হয়েছে কয়েক দফা এবং তারা আলোচনা করেছেন, সিদ্ধান্ত এসেছিল সমাধানে, কিন্তু শেষ পর্যন্ত সমাধান আসেনি, যার কারণে তারা আজকের এই অবস্থানে রয়েছেন অবরোধে। যদি সেটার পরও তাদের দাবিগুলো মানা না হয়, তাহলে তারা হয়তো আমরণ অনশনের যে কার্যক্রম সেটিতে যেতে বাধ্য হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আপাতত এই ছিল আমাদের কাছে, পরবর্তীতে কোনো আপডেট থাকলে আমরা জানিয়ে দেব। নাদিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী আরও আপডেট আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, মেরিন কলেজের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি এখন 1 দফা দাবিতে চলে গেছে। এই বিষয়ে অবরোধ কর্মসূচি পালন করছে। তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। এবার খেলার সংবাদ। উইকেট নিয়ে বেশি ভাবনা নয়, নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানোর কথা বললেন ক্যাপ্টেন লিটন। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা রাখতে চান হোম সিরিজেও। রান কম হলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি, এমনটাই প্রত্যাশা লিটনের। মিরপুরের হোম অফ ক্রিকেটে রবিবার সন্ধ্যা 6টায় প্রথম টি20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। দুদিন আগেই প্রেমাদাসায় ক্যারিয়ার বেস্ট বোলিং। মিরপুরের পিচ তো শেখ মেহেদীর কাছে স্বর্গরাজ্য বরাবরই। উইকেট বুঝতে বা দেখতে সময় নেননি গুনে গুনে মাত্র 5 সেকেন্ডের বেশি। গামিনীকে আবার ধন্যবাদ দিয়ে ছোটও করেননি। বোলারদের জন্য একদম সহজ, আর ব্যাটসম্যানদের জন্য উল্টো। গামিনীর রাজ্য যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কি ভাবছেন লিটন? ভালো দেখলাম, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে এজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার কথা হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে, বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটা হচ্ছে বড় জিনিস। সেই উইকেটটা রিড করতে লিটনের যত চেষ্টা। ক্যাপ্টেন উইকেট দেখেছেন বারবার, কখনো একা, কখনো হেড কোচের সঙ্গে, আবার কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদকে নিয়ে। কতটুকু রহস্য ভেদ করতে পেরেছেন কে জানে। তবে আপাতত পাকিস্তানের বিপক্ষে টি20তে 9 বছর ধরে অধরা জয়ের রহস্যটা ভেদ করতে চান লিটন দাস। শ্রীলঙ্কার 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। সো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কি না। আমি আগেও বলেছি যে এই সিরিজটা এতটা একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের মিস্ট্রি বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে। ওই চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। লঙ্কাদ্বীপে সিরিজ জয়ের স্বাদটা একদম তরতাজা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। কিন্তু লিটন বর্তমানেই একটু বেশি মনোযোগী, তাই কিঞ্চিত মেজাজ হারালেন ভবিষ্যতের প্রশ্ন উঠতেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খেলে আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট প্রশ্ন করেন, আমি প্রেজেন্টই অ্যান্সার দেবো। হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে 6 মাস করে। ভেন্যু মিরপুর, তাই প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উইনিং কম্বিনেশন নিশ্চিতভাবেই থাকছে না। ম্যাচের আগের দিন মেহেদী মিরাজকে টোটকা দিচ্ছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শেখ মেহেদী। 2 মেহেদীর মধ্যে ক্যাপ্টেন অবশ্যই বেছে নিতে চাইবেন আগের ম্যাচের ম্যাচ সেরা যিনি। দুজনের সম্ভাবনাই খুব বেশি। ডিসাইড করে কালকে দেখতে পারবেন।
নাহিয়ান বিন জাসিম, ৭১। ৬০ টাকার বার্গার ১২০ টাকা, ৩০ টাকার পানি ৬০ টাকা, কিংবা ১০০ টাকার বিরিয়ানি ৩০০ টাকা। মিরপুরের হোম অফ গ্রাউন্ডে খাবার নিয়ে এমন ব্যবসা বহুদিনের। তাই তো খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তির ছিল না কোনো কমতি। তবে এবার রেহাই পাচ্ছে দর্শকরা। পাকিস্তান সিরিজে বাইরে থেকে খাবার নিয়ে এসে খেলা উপভোগ করতে পারবেন মাঠে বসেই। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে দর্শক বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তা কর্মীদের তল্লাশির পরেই খাবার ভেতরে নেওয়া যাবে। বিসিবি থেকে জানানো হয়, মাঠের ভেতরে খাবারের অতিরিক্ত দাম কমানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ম্যাচ শুরু হবার আগে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা। ম্যাচের মাঝে স্টেডিয়ামের বাইরে যেয়ে খাবার কিংবা ড্রিঙ্কস আনার কোনো সুযোগ নেই। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান জানান, দর্শকদের সুবিধা এবং তাদের আরও বেশি অপশন দেবার জন্যই দেয়া হচ্ছে এমন সুযোগ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সংক্রামক জীবাণু থেকে সুরক্ষিত থাকতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। থাকুন ৭১-এর সাথে।